জিসুতের রুমে এসে দেখে তে কাঁথা মুড়ে বকবক করছে। এমন শোনা যাচ্ছে যেন কাউকে বকছে। কিছুটা বোকার মতো চেয়ে থাকে জিসু। শব্দ ছাড়া হেঁটে তের পাশে দাঁড়ায়, মুখ থেকে কাঁথা সরিয়ে দিয়ে তের দিকে তাকায়। তে যেন ভূত দেখার মতো চমকে যায়। দাঁত কেলিয়ে জিসু বলে, কি রে, ভয় পেয়েছিস নাকি? তুই আমার সাথে কথা বলবি না বেয়াদব মেয়ে? তোর জন্য আমি জাঙ্কু ভাইয়ের কাছে খারাপ হয়েছি আজকে। মানে কি সব কথা শুনিয়ে দিয়েছি। তার কাছে নিয়ে যাওয়ার আগে তো আমিও তোকে বোঝালাম, তখন বুঝিসনি কেন? উনি কি বুঝ দিয়েছেন আর তুইও বুঝে গেলি। আমার কথার দাম নেই আজকাল। জিসু হেসে দেয় তের কথায়। তার পাশের জায়গাটুকুতেই বসে পড়ে জিসু। তের হাত টেনে তার কোলে রাখে। রাগ করেছিস তে? মাঝে বুঝিয়েছিস, তাই বলে তো ভাইয়ের মতো করে বুঝিয়ে বলিসনি। উনি কি সুন্দর করে বুঝিয়েছেন। আগে আমাকে এমন করে বোঝালে ঠিকই আমি বুঝে যেতাম, পর আর এমন করতাম না। হয়েছে, ছাড় আমায়। কিন্তু একটা কথা, তুই কি সত্যি সব মন থেকে মেনে নিয়েছিস? ভাইয়ের কথা শোনার পর ভুলে গিয়েছিস তো তোর সেই ভালোবাসা? মুখটা ছোট হয়ে এলো জিসুর। ছাদ থেকে নেমে আসার পর ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ কেঁদেছিল। একদম মন থেকে বলছে সে সবকিছু ভুলে যাবে, আর কষ্ট পাবে না। যেখানে সেই মানুষটিও বলেছে যে জিসুকে ভুলে যাবে, তার থেকে দূরে চলে যাবে, সেখানে জিসু অযথা এরকম আচরণ নিতান্তই পাগলামো ছাড়া আর কিছুই নয়। সেই থেকে নিজেকে নিজের কাছে প্রতিজ্ঞা করেছে সে জ্যাকসনকে ভুলে যাওয়ার জন্য সবকিছুই করবে, আর মুখেও আনবে না সেই মানুষটির কথা। আমি অতীত নিয়ে ভাববো না, আর আমি জ্যাকসনকে ভুলে থাকার যথাসম্ভব চেষ্টা করব, আর কারো কাছে খারাপ হবো না। এবার জিসুর কাঁধে হাত দিয়ে বলে, শুয়ে পড়, অনেক রাত হয়েছে। আজ এইচএসসি পরীক্ষার ফলাফল জানানোর তারিখ। এর আগের রাতে এবার জিসু কেউ ঘুমায়নি। তারা খুব টেনশনে ছিল, না জানি রেজাল্টে কি আসে। ভোরে ফজরের সময় উঠে তে বসে আছে, আর শুয়ে থাকতে ভালো লাগছে না। শুধু পরীক্ষার রেজাল্ট নিয়ে টেনশন করে যাচ্ছে। তার মা কত স্বপ্ন দেখেছে তাকে নিয়ে, সে অনুযায়ী পড়াশোনাও করেছে, পরীক্ষাও খুব ভালো হয়েছে, কিন্তু তার ভেতর অস্থিরতা বেড়েই চলছে। জিসুর তো চিন্তায় জ্বর উঠে গিয়েছে। ওর বাবা আর মা রেজাল্ট খারাপ হলে অনেক বকবে তাকে। তীব্র জ্বরে চোখ বুজে শুয়ে আছে জিসু। সকালে তে বা জিসু কেউ খেতে যায়নি নিচে, তাই জন্য মিসেস জিন ওদের জন্য খাবার নিয়ে এসেছে উপরে। এসেই দেখে দুজন ভয়ে ঝরঝর হয়ে বসে আছে। খেতে যাসনি কেন নিচে? তে উঠে সেখানে যাই, হাত থেকে খাবারের বাটিগুলো নেয়। তুমি এত কষ্ট করে এগুলো নিয়ে এসেছো কেন? আমি তো ভেবে রেখেছি রেজাল্ট দেখার পর তারপরে খাবো। এমনি তো আমার গলা দিয়ে এখন খাবার নামবে না। কোনো কথা নয়, দুজন এখনই খেয়ে নিবি, আর আশা করি তোদের রেজাল্ট ভালো আসবে, এত চিন্তার কিচ্ছু নেই। জিসু ওঠ, খেয়ে আবার শুয়ে থাকবি। জিসু উঠে বসলো। শরীরে জ্বর, কিন্তু তারপরও খিদে পাচ্ছে তার। এই কেমন জ্বর আসলো? জিসু অর্ধেক কিছুটা খেয়ে আবারও সেগুলো রেখে দেয়। রুম থেকে বের হলো না আজ। নীরবতা ভেঙে তে বলল, তুই কি মেডিসিন খাবি না? খাবো। আমার খুব চিন্তা হচ্ছে রে তে, না জানি কি হবে। মান সম্মান জড়িয়ে আছে রেজাল্টে। তে চুপচাপ শুনে গেল, শুধু কিছু বলল না। এই রেজাল্ট নিয়ে প্রতিটি স্টুডেন্টেরই মনে হয় এরকম অবস্থা হয়। তে জিসুর এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। জিসুর তুলনায় তের রেজাল্ট ভালো এসেছে। সবাই ভীষণ খুশি ওদের রেজাল্টে। তে খুব খুশি। তার রেজাল্ট দেখার পর একদম কেটে দিয়েছে। তার সকল পরিশ্রম সফল হয়েছে। তাড়াতাড়ি ওর মাকে গিয়ে রেজাল্ট দেখাই, অতঃপর জিমিনার কাছে কল দেয়। জিসুর জ্বরটা এখন কিছুটা কমেছে, তাই তে তাকে নিচে নিয়ে এসেছে। মিসেস জিন আজ অনেক আইটেম রান্না করেছে, শুধু তে আর জিসুর জন্য। জিসুকে বসিয়ে তে মিসেস জিনের কাছে আসে তাকে একটু হেল্প করার জন্য। সন্ধ্যাবেলায় সবাই বসে চা খাচ্ছে আর কথা বলছে। সবাই উপস্থিত সেখানে। জাঙ্কুকও এসেছে আজ তাড়াতাড়ি। সে আপাতত বাসার বাইরে গিয়ে ফোনে কথা বলছে। আরিম এবং কাই তাদের বন্ধু লি জংসুকের সাথে ড্রয়িং রুমে বসে কথা বলছে। অনেকদিন পর আজ হঠাৎ আরিম সাহেবকে ফোন করায় আরিম তাকে বাসায় আসার আমন্ত্রণ জানায়। জিন আর লিসা দাঁড়িয়ে আছে একপাশে। ইয়ঞ্জুনার আসেনি নিচে, সে তার রুমেই আছে। ওরা একসাথে বসে কথা বলছিল।
ওদের কথা শুনে তে বারবার চোখের পানি মুছে নিচ্ছে। তার খুশির দিনে এসব শুনবে কখনো ভাবেনি। পাশেই জিসু দাঁড়িয়ে তেকে সান্ত্বনা দিচ্ছে। আরেম, এখন তো আমার বন্ধু বেঁচে নেই। বর্তমানে তের অভিভাবক আপনি ছাড়া আর কেউ নয়। আশা করি আমার প্রস্তাবে আপনি রাজি হবেন। আমি আমার ছেলের বউ হিসেবে তেকে নিয়ে যেতে চাই, এতে দ্বিমত পোষণ করবেন না। আইম সাহেব তার চশমা ঠিক করে। সেই মুহূর্তে জাঙ্কুক উপস্থিত হয় সেখানে। একবার তের দিকে তাকায়, মেয়েটা কাঁদছে। কেন কাঁদছে? হঠাৎ কাঁদার মানে কি? সেও জাঙ্কুক একান্তভাবে তেকে তার কারণ জিজ্ঞেস করতে পারছে না। দৃষ্টি সরিয়ে সোজা তার বাবার পাশে বসে। সে লিজনসুকের দিকে তাকায়। জিন তো ভয় পেয়ে আছে। জাঙ্কুক আবার সবার সামনে কি না কি বলে ফেলে সেটা নিয়ে। দেখুন লিজনসুক সাহেব, আমি তো আর এটা বলতে পারছি না যে তে রাজি আছে কিনা। আর এখন ওর মা বেঁচে আছে, ওর মায়ের সাথে কথা বলতে হবে। তারপর ওর নানার পরিবারের সাথে কথা বলতে হবে। হুট করে তো আর সিদ্ধান্ত নেওয়া যায় না। জাঙ্কুক ওদের কথা শুনে ভ্রু কুঁচকায়। ঘটনাটি জানার জন্য জিজ্ঞেস করে, কিসের সিদ্ধান্তের কথা বলছে বাবা? আরেমের আগে লিজনসুকি বলে ওঠে, আমি আমার ছেলের সাথে তের বিয়ের কথা বলছিলাম। আমি আর আমার বন্ধু সবিন অনেক আগেই এটা ঠিক করে রেখেছিলাম। প্রথমে সেই আমাকে প্রস্তাব দেয়। এতদিন আমি বলিনি, কারণ তেও ছোট ছিল আর ওর পরীক্ষাও ছিল, তাই বলিনি। আর আমার ছেলেও ইউএস থেকে এসেছে, কয়েক মাস হলো। বলেছিল বিয়ে করবে না এখন, তাই আমিও জোর করিনি, অপেক্ষা করেছিলাম শুধু। এখন তের পরীক্ষা শেষ, রেজাল্টও দিয়েছে, আর আমার ছেলেও এখন বিয়ে করার জন্য রাজি হয়েছে। এজন্য আমি এসেছি প্রস্তাবটা নিয়ে। আমি চাই তেকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে। যেহেতু তের আগে আরো 2 বোন আছে, তাই আমি চাচ্ছি বাগদাদ সম্পূর্ণ করে রাখতে। তারপর ওদের বিয়ে হয়ে যাওয়ার পর না হয় আমি আমার ছেলের সাথে তের বিয়েটা দিব। কি বলেন আপনি এমপি সাহেব? জাঙ্কুক রাগে চোখ মুখ বুজে নেয়। প্রেয়সীর বিয়ে, তাও কিনা অন্য ছেলের সাথে। বিয়ে শব্দের বউ সহ্য করতে পারছে না সে। এ বিয়ে হবে না। আরেম সাহেব চমকে জাঙ্কুকের দিকে তাকালেন। জাঙ্কুকের কথা শুনে চোখের পানি মুছে তে জাঙ্কুকের দিকে তাকায়। মনে মনে ভরসা পায় ভীষণ। তার বিয়ের ইচ্ছে নেই মোটেও, সেটা নিয়ে কয়েক বছর পর ভাববে। আপাতত ইয়ঞ্জুন আর তার ভাইকে ছেড়ে কোথাও যেতে চায় না। মূলত বিয়ে নিয়ে কখনো সেরকম ভাবে ভেবে দেখেনি। আজ হঠাৎ এমন দিনে এরকম একটা খবর শুনে মন বিষিয়ে গিয়েছিল তার। জাঙ্কুকের কথায় কিছুটা হলেও ভরসা পায়। এসব কি বলছেন এমপি সাহেব? আর আপনি এটা কিভাবে বলছেন? তে তো আপনার বোন হয়, আপনি কি আপনার বোনের ভালো চান না? জাঙ্কুক দাঁতের দাঁত চেপে তার রাগ কন্ট্রোল করে। এগুলো কোনো কিছুই তার ভালো লাগছে না, তাই সোজাসাপটা বলে দেয়, কিভাবে বলছেন মানে? আমি আমার মুখ দিয়ে কথা বলছি। তার ভালো আমরা সবাই চাই, আর কোনো বাগদাদ কিছুই হবে না। আমি মানছি ওর বাবা কয়েক বছর আগে আপনার সাথে কথা বলেছে, এখন উনি নেই। আমরা কিভাবে বুঝবো যে সত্যি সত্যি এই কথা তিনি বলেছেন? এর কোনো যথাযথ প্রমাণ আছে? যাই হোক, আর তে কি আপনার ছেলেকে মেনে নেবে? কখনো মানবে না। যদি আপনার সাথে ওর বাবা বিয়ের কথা বলে থাকে, তাহলে কি আমার বাবাকে জানাতেন না? জানার কথাই তো ছিল আমার বাবার, কারণ আমার বাবা ওনার সবচেয়ে ক্লোজ মানুষ ছিলেন। অবশ্যই সেরকম কিছু হলে নিশ্চয়ই শেয়ার করতেন। আপনি কিভাবে ভেবেছেন যে আমরা কোনো কিছু না শুনে না বুঝে আপনার ছেলের সাথে তের বিয়ে দিব? ওর বড় আমার বোন, বয়সের পার্থক্য রয়েছে অনেক। সেখান থেকে যদি বলি আমার বোনের এখনো বিয়ে হয়নি, পড়াশোনা করছে আপাতত। আমার বোনকে যদি আমরা এতদূর পড়াতে পারি, তাহলে তে কেন পড়বে না? এখন ওর বিয়েটা হবে না। মোট কথা এটাই যে আমরা কেউ রাজি নাই বিয়েতে। লিজনসুক কিছুটা বিরক্ত হন জাঙ্কুকের কথাই, কিন্তু কোনোরকম কোনো কথা বললেন না তিনি। যিনি কথাগুলো শুনিয়েছেন তিনি তো আর ছোটখাটো মানুষ নাই, স্বয়ং এমপি সাহেব। তিনি বেশ চিন্তায় পড়ে গেলেন। দেখুন এমপি সাহেব, আপনি আমার কথা বিশ্বাস করুন। সুবিন নিজে আমায় প্রস্তাব দিয়েছিল। আচ্ছা আপনিই বলুন, না হলে আমি মিথ্যা কেন বলতে যাব? এগুলো মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? অবশ্যই আছে, কারণ তে অনেক সুন্দর। আর এরকম মেয়েকে আপনার ছেলের বউ করে দিতে পারলে তো আপনাদেরই লাভ। আপনি কথা বাড়াবেন না। যে জায়গায় আমি বলেছি যে বিয়ে হবে না, সেখানে আমার বাবা রাজি থাকলেও এই বিয়ে হবে না। প্রথম কথা শুনে তে হতভম্ব হয়ে যায়। মানে জাঙ্কুক কি তার রূপের প্রশংসা করলো নাকি? তাও কিনা এভাবে। আয়েম সাহেব ছেলের কথা শুনে কাশি দেয়। কিভাবে বলে দিল যে তিনি রাজি থাকলেও এ বিয়ে হবে না। মিসেস জিন তো বেশ মজা পাচ্ছেন ছেলের কথাই। তের বিয়ে ভাঙার জন্য কিভাবে চেষ্টা করেই যাচ্ছে তার ছেলে। আয়েম সাহেব আপনি বলুন, কি বলবেন? দেখছেন তো এমপি সাহেব কি বললেন। দয়া করে আপনি এবার কিছু বলুন। আপনি অন্তত মানা করবেন না প্লিজ।
আরিম সাহেব কিছুটা দ্বিধায় পড়ে যায়। তে মনে মনে দোয়া করছে যাতে তার বড় বাবা বিয়েতে রাজি না হয়। জাঙ্কুক চুপ হয়ে থাকলো। সে শুনতে চায় তার বাবা কি বলবে। রাজি থাকলেও এই বিয়েটা হবে না, কোনো মতেই হবে না। প্রেয়সীর পাশে তাকে ছাড়া অন্য কোনো পুরুষ সে কখনো কল্পনা করেনি। বিয়ে তো দূরে, মাঝে মধ্যে তের সাথে ইউনুরও এত হাসাহাসি সহ্য করতে পারে না, আর বিয়েটা তো মোটেই সহ্য করবে না। এই বিয়ে ভেঙেই তবে দম নিবে, সেটা যে কোনো মূল্যেই হোক। দেখুন লিজনসুক সাহেব, আপনার কথা না হয় আমি বিশ্বাস করলাম, কিন্তু এখানে তো তের মতামতের প্রয়োজন আছে, ওর মায়ের মতামতের প্রয়োজন আছে। তারপর না হয় বিষয়টা নিয়ে কথা বলা হবে। বাবা, তুমি এসব কি বলছো? আবার বিষয়টা নিয়ে কথা বলবে মানে? জাংকুকের কথাই আরিম বিরক্তিকর শব্দ করে। জাংকুক, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলবা না। আমি ইউনজনের সাথে কথা বলবো, হুট করে তো আর আমি এগুলো নিয়ে কথা বলবো না, তাই না? অবশ্যই বিষয়টা ভাবার পর বলবো। আমরা তো আর আমাদের বাড়ির মেয়েকে নিয়ে এভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। অবশ্যই সব দিক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিব। জাংকুক চুপ হয়ে যায়। আরিম জেহবকে উদ্দেশ্য করে বলে, জেহব, তোমার মাকে ডেকে আনো যাও। জেহব তাড়াহুড়ো করে তার মাকে নিয়ে আসতে যায়। বর্তমানে এখন ছিমছাম নীরবতা পালন করছে সবাই। জাংকুক বারবার তের দিকে তাকাচ্ছে। তে জিসুর হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে, তার মুখশ্রীতে অস্থিরতার ছোঁয়া। জাংকুক উঠে জিনের কাছে যায়, তার মাকে নিয়ে লিভিং রুম থেকে সরে আসে। অতঃপর বলা শুরু করে, মা, তুমি বাবাকে বলবে যাতে এই বিয়েটা সে কোনো মতে না দেয়, তাহলে কিন্তু আমি সব শেষ করে দেব। এমনকি আমি সবার সামনে বাবাকে বলবো তার ছেলের ভালোবাসা যেন অন্যের হাতে তুলে না দেয়। সত্যি সব শেষ করে দেব কিন্তু, বলে দিলাম। মিসেস চিন্তার ছেলের পাগলামোতে হাসে। কিসব কথাবার্তা শুরু করে দিয়েছে। নিজেকে শান্ত কর বাবা, আমি আছি না, আমি বলবো তোর বাবাকে। এত রাগ করলে তো তেও তোকে বিয়ে করবে না। মেয়ে মানুষের সাথে কিন্তু এভাবে কথা বললে হবে না, আর নরম করে কথা বলতে হবে। আর ইয়ঞ্জন আসুক, দেখি কি বলে। তারপর যদি এসবেও না হয় আমি তোর বাবার সাথে কথা বলবো। জাংকুক কিছু না বলে আবার চলে যায় সেই জায়গায়। জিনও পেছন পেছন আসে। এর মধ্যে ইয়ঞ্জনও সেখানে আসে। ইয়ঞ্জনকে সবটা বলা হয়। ইয়ঞ্জন সবটা শুনে বলে, এরকম কোনো কথা আমার কাছে তের বাবা কখনো বলেনি। আমি জানি না, তবে প্রায় সময় ওনার ছেলের কথা আমার কাছে বলেছেন। আবার ওনার ওয়াইফের কাছ থেকে শুনেছি তের বাবা নাকি অনেক আদর করতেন ওনার ছেলেকে। লিজনসুক সাহেব, আপনি বলুন, এখন কিভাবে আপনার কথা বিশ্বাস করব? তের বাবা যদি সেভাবে ইন্টারেস্টেড থাকতো তাহলে তো তের মাকে সবকিছু বলতো, তাই না? আচ্ছা, যাই হোক, ইয়ঞ্জনকে আমি একটা কথাই বলতে চাই। যেহেতু লিজনসুক সাহেব এত করে বিয়ের বিষয়টা নিয়ে কথা বলছেন, সেহেতু তুমি যদি প্রস্তাবে রাজি থাকো তাহলে আমরা বিষয়টা নিয়ে ভেবে দেখতে পারি। কথাটি শোনা মাত্রই রাগ উঠে যায় জাংকুকের। তার বাবার কি ইচ্ছে করেই শত্রুতা করছে নাকি তার সাথে, সেটা বুঝতে পারছে না জাংকুক। জিনেরও রাগ হয় স্বামীর এমন কথায়। ইয়ঞ্জন সাথে সাথেই বলে ওঠে, সবটা আমার মেয়ের উপর নির্ভর করছে। সবাই তখনই তের দিকে তাকিয়েছে। একটু ভরকে যায় মেয়েটা। অনেক সাহস জুগিয়ে তে বলে, আমি রাজি নই। অতঃপর দ্রুত পায়ে সেখান থেকে চলে যায় তে। জাংকুক অনেক বড় হাসি দেয়, যেন বিশ্ব জয় করে ফেলেছে সে। লিজনসুকও সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। জিসু গিয়েছে তের কাছে। যাওয়ার আগে জাংকুক বলে দিয়েছে তেকে যেন সে ছাদে আসার জন্য বলে। জিসুর তেকে কথাটি বলে। ছাদের একপাশে দাঁড়িয়ে আছে জাংকুক, এক হাতে জ্বলন্ত সিগারেট, এখনো মুখে নেয়নি, হাতে রেখে দিয়েছে। দৃষ্টি যানজটযুক্ত শহরের দিকে। সারা শহর রাতের বেলায় কৃত্রিম আলোতে ঝলমল করছে। ধীর পায়ে এগিয়ে যাইতেই অনেকটা জাংকুকের দিকে। ভাইয়া ডেকেছেন আমায়? পিছন ফিরে জাংকুক প্রেয়সীর পানে তাকায়। প্রেয়সীকে জড়িয়ে ধরে আচমকা। হুট করে এমন হওয়াতে কিছু পা পিছিয়ে যাইতেই জাংকুক জড়িয়ে ধরেছে। অনুভব করতেই শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে। আপনি আমায় এভাবে জড়িয়ে ধরেছেন কেন? এখন আপনার ম্যাডাম কিছু বলবে না? ছেড়ে দিন আমায়, কেউ দেখলে কি ভাববে? আশ্চর্য তো।